শিউলি, এই শিউলি, ওঠ না, কখন কলেজে যাবি? কলেজে যাবি না? কখন থেকে ডাকছি? এখন না উঠলে পানি ঢেলে দেবো, ফাজিল মেয়ে। শিউলি ঘুমো ঘুমো কণ্ঠে বলল। আর একটু ঘুমায় না প্লিজ, কাল ঘুমোতে দেরি হয়ে গিয়েছিল। 9টা বাজে, তাহলে ঘুমা, কলেজে যেতে হবে না। এই কথা শুনে ঘুম থেকে উঠে পড়ে। উঠে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে বের হয়ে ঘড়িতে তাকিয়ে দেখে 9:30 বেজে গেছে। মা, আমি গেলাম। আরে খেয়ে তো যা। সময় নাই, 9:30 বেজে গেছে অলরেডি। না খেয়ে বেরিয়ে যায়। পেছন থেকে শিলা বেগম ডাকছে, কে শুনে কার কথা। বাসা থেকে বেরিয়ে হাঁটা ধরল শিউলি। এই হলো গল্পের নায়িকা শিউলি। শিউলির মা আর ছোট ভাই নিয়ে সংসার। বাবা মারা গেছে 5 বছর আগে। তারপর থেকে তারা বস্তিতে থাকে। শিউলির মা শিলা বেগম দর্জি কাজ করে, শিউলি টিউশনে পড়ায়। ছোট ভাই ক্লাস 5-এ পড়ে। শিউলি দেখতে সুন্দর, মাথায় ঘন কালো চুল, মায়াবী দুটি চোখ, গোলাপি ঠোঁট, না মোটা না চিকন, একদম পারফেক্ট। নিজের মতো চলাফেরা করে, পড়াশোনা ভালো, তাই ভালো কলেজে চান্স পেয়েছে। শিউলি কলেজের সামনে দাঁড়িয়ে আছে, কাঁধে ব্যাগ, নর্মাল একটা সুতির 3 পিস, চুলগুলো খোপা করা, মাথায় ওড়না দেওয়া, কানে একজোড়া দুল, আর নাকে ছোট নাকফুল ছাড়া কিছুই নেই। কতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে তার। শিউলিদির পায়ে কলেজের ভিতরে ঢুকে পড়ে। নিজের ক্লাস খুঁজে নিয়ে ক্লাসের পিছনে ছিটে গিয়ে বসে পড়ে। এখানে সবাই বড়লোকের ছেলে মেয়ে, তাদের পোশাকই আলাদা। পাশ থেকে একটা মেয়ে হাত বাড়িয়ে দিয়ে বলে ওঠে, আমি অনেক। তোমার নাম কি? আমি শিউলি। আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমি নতুন ভর্তি হয়েছি, তাই কোনো বন্ধু নেই। আমরা কি ফ্রেন্ড হতে পারি? ওকে, আজ থেকে আমরা ফ্রেন্ড। তুমি আপনি এসব চলবে না, তুই করে বলতে হবে, ওকে? ওকে। আচ্ছা, সবাই কি নিয়ে এত কথা বলছে? কলেজের প্রিন্সিপালকে নিয়ে। সব মেয়েদের ক্রাশ শিশির স্যার। লন্ডন থেকে পড়াশোনা শেষ করে নিজেদের কলেজে প্রিন্সিপাল হিসেবে জয়েন করেছে। যেমন সুন্দর, তেমন রাগী গম্ভীর। তার জন্য কলেজের কোনো র্যাগিং, মারপিট এসব কিছুই হয় না। প্রথমে তার ক্লাস ইংলিশ। ও, শিউলি এসব নিয়ে আর কোনো কথা বলল না, কারণ সে এখানে পড়তে এসেছে। অন্য কিছু ভাবার মতো সময় নেই তার কাছে। স্যার ক্লাসে আসে, সবাই তাকে সালাম দেয়। স্যার সবাইকে বসতে ইশারা করে। গুড মর্নিং স্টুডেন্ট, আজ তোমাদের প্রথম দিন। আর শুধু পরিচয় নেই, আমি শিশির চৌধুরী, এই কলেজের প্রিন্সিপাল আর তোমাদের ক্লাস টিচার। আমার ক্লাসে কিছু রুলস আছে। ক্লাসে কথা বলা যাবে না, পড়া শিখে আসতে হবে। ক্লাসে দেরি করে আসলে ঢুকতে দিব না, কঠিন শাস্তি দিব। সবাই ভয়ে চুপ করে যায়। একে একে সবার পরিচয় নিতে থাকে। পরিচয় পর্ব শেষ করে কিছু পড়া বুঝিয়ে দিয়ে বের হয়ে যায় ক্লাস থেকে। পরপর 4টা ক্লাস শেষ হয়, লাঞ্চ ব্রেক দেয়। শিউলি সকালে কিছু খায়নি, তাই ক্যান্টিনে গিয়ে 2টো সিঙ্গারা খেয়ে নেয় সে। পরে ক্লাস করে ছুটি দিলে বেরিয়ে যায় কলেজ থেকে। কলেজের পিছনে রাস্তা দিয়ে টিউশনি করাতে যেতে হয় শিউলির। কলেজে পিছনে বড় একটা শিউলি গাছ আছে, ফুলের গন্ধে চারিপাশ ছড়িয়ে পড়ছে। শিউলি খুশিতে লাফিয়ে ওঠে, কারণ শিউলি খুব প্রিয় শিউলি ফুল। অনেকগুলো ফুল কুড়িয়ে ব্যাগে ভরে নেয়। পরে টিউশনিতে চলে যায়। 3টা টিউশনি করাতে করাতে সন্ধ্যা 7টা বেজে যায়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে মাকে ডাক দেয়। মা খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে। তুই বস, আমি নিয়ে আসতেছি। শিউলি খাটে বসে পড়ে। কিছুক্ষণ পরে তার মা ভাত দিয়ে যায়। শিউলি খাওয়া শেষ করে পড়তে বসে। কিছুক্ষণ পরে কোথা থেকে শিহাব দৌড়ে এসে বলে, আপু, আমার চকলেট কই? নাই। আপু, তুমি মিথ্যা বলছো। আগে পড়তে বস, তারপর দিব। ওকে আপু। শিহাব মন দিয়ে পড়তে বসে। চৌধুরী বাড়ি শিশির কলেজ থেকে অফিসে চলে যায়। পরে বাপ ছেলে দুজনে বাসায় ফিরে। ইরফান চৌধুরী একমাত্র ছেলে শিশির চৌধুরী, মা ইরা চৌধুরী 5 বছর আগে মারা গেছে ক্যান্সারে। তারপরে শিশিরের বাবা আর বিয়ে করেননি। বউকে খুব ভালোবাসে, তাই শিশিরকে নিয়ে জীবন পার করছেন। ইরফান সাহেব এতিম ছিলেন, তাকে আরিফ চৌধুরী আর আনিকা চৌধুরী এতিমখানা থেকে নিয়ে আসে। তাদের কোনো সন্তান ছিল না, তারা এখন আর বেঁচে নেই। সব সম্পত্তি ইরফান সাহেব নামে লিখিয়ে দেয়। পরের দিন ক্লাসে মাথা নিচু করে বসে আছে শিউলি, আর শিশির সবাইকে পড়া বুঝিয়ে দিচ্ছে। মাথা নিচু করে থাকলেও তার বড় মনোযোগ স্যারের দিকে। হঠাৎ শিশির দেখে শেষের সিটে একটা মেয়ে মাথা নিচু করে বসে আছে।
প্রচুর রাগ হয়। হঠাৎ বলে ওঠে, এই মেয়ে, কালো ওড়না দাঁড়াও। আমি মাথা নিচু করে মনোযোগ দিয়ে স্যারের কথা শুনছিলাম। কালো ওড়না বলে ডাক দেওয়া চমকে উঠি আমি ভয়ে। আশেপাশে তাকিয়ে দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি উঠে দাঁড়াই। স্যার আমার সামনে এসে বলে, অনেকক্ষণ ধরে খেয়াল করছি মাথা নিচু করে বসে আছো। ক্লাসে মনোযোগ না দিতে পারলে বেরিয়ে যাও আমার ক্লাস থেকে। স্যার আমি তো মনোযোগ দিয়েই শুনছিলাম, বিশ্বাস না হলে প্রশ্ন করতে পারেন। মাথা নিচু করে। শিশির শিউলির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাগে চোখ লাল হয়ে গেছে, কারণ শিশিরের মুখের উপর কেউ কথা বলতে পারে না। আর সেখানে এই মেয়ে এত কথা বলছে, আর কলেজের সব মেয়েরা শিশির বলতে পাগল, সেখানে এই মেয়ে মাথা নিচু করে আছে। একবারও শিশিরের দিকে চোখ তুলে তাকায়নি। শিশির অপমান বোধ করছে। এই মেয়েটা না তাকালে তার কী সমস্যা সেটা সে জানে না। শিশির রাগে হাত মুষ্টিবদ্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে বলে ওঠে, আমি এতক্ষণ কি বিষয়ে কথা বলছি আর কি বুঝিয়েছি বলো আমায়। শিউলি আস্তে আস্তে সব বলে। শিশির অবাক হয়ে যায়। সে ভেবেছিল আর হলো কি। শিশির কি ভেবে জানি মনে মনে হেসে দেয়। ক্লাস করিয়ে চলে যায় শিশির। পরের দিন ক্লাসে আসতে দেরি হয়ে যায় শিউলির। দেখে শিশির ক্লাস নিচ্ছে। স্যার আসতে পারি? কারো কথা শুনে দরজার দিকে তাকিয়ে দেখে কালকের মেয়েটি দাঁড়িয়ে আছে। মাথা নিচু করে যা দেখে শিশিরের মেজাজ খারাপ হয়ে যায়। তাই সে রেগে বলে ওঠে, কয়টা বাজে এখন? এটা ক্লাসে আসার সময়, বলো আমায়। কি হলো, কথা বলছো না কেন? শিউলি ভয়ের শেষ আমতা আমতা করে বলে, 10টা 15 বাজে স্যার। ক্লাস টাইম কয়টায়? আর আমি কি বলেছিলাম কাল? 10টায় স্যার, আপনি বলেছিলেন দেরি করে আসলে ঢুকতে দিবেন না। তাহলে তোমাকে ঢুকতে দিব কি করে? কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকবে পুরো ক্লাস। শিশিরের কথা শুনে শিউলি ভয়ে শেষ। এটা কি করে সম্ভব? তবু কিছু করার নেই। শিশিরের রাগে মাথা ফেটে যাচ্ছে। এত ভাব কিসের? আমার দিকে এবারের জন্য তাকালো না? এটা ভেবে রাগে ফুঁসতে শিশির। সব রাগ ক্লাসে ঢালছে। যারা পড়া পারেনি তাদের পিটিয়েছে। ক্লাস শেষে স্যার বেরিয়ে শিউলির দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে চলে যায়। শিউলি যেন হাঁপ ছেড়ে বাঁচে। শিউলি গিয়ে সিটে বসতেই অনি বলে, এত দেরি করলি কেন তুই? ছোট ভাই বায়না ধরেছিল ওকে স্কুলে দিয়ে আসতে হবে, তাই দেরি হয়ে গেছে। এসব বাদ দে, স্যার কি পড়া দিয়েছে বল। অনি শিউলিকে সব বুঝিয়ে দেয়। সবগুলো ক্লাস শেষ করে অনি চলে যায়। শিউলি টিউশনিতে যায়। শিউলি গাছের নিচে এসে দাঁড়ায়। অনেকগুলো ফুল কুড়িয়ে নিয়ে সুই সুতা দিয়ে মালা বানায়। সেটা চুলের খোপায় গুজে নেয়। তারপরে চলে যায় পড়াতে। সন্ধ্যায় বাড়ি যায় শিউলি। যাওয়ার পথে বাজার থেকে মুরগি নিয়ে যায়। না, শিয়া বিরিয়ানি খেতে চেয়েছিল, আজ বানাবে। মুরগি তো নাই, আমার হাতে টাকাও নেই, কাপড় নিচ্ছে টাকা দেয়নি। আমি মুরগি নিয়ে এসেছি মা, এই ধরো। শিয়াব কই মা? কই গেছে জানি না, তুই যা ফ্রেশ হয়ে নে, ও চলে আসবে। শিশিরের অত্যাচার যত আরও বাড়তে থাকে শিউলি খুব ভয় পেয়ে যায়। পড়া শিখে আসলেও বলতে পারতো না ভয়ে। এটারই সুযোগ নিত শিশির। কখনো বাড়ি দিত, কখনো বা রোদে দাঁড় করিয়ে রাখতো। কেটে গেল 1 সপ্তাহ। একদিন ক্লাসে এসে স্যার বলে গেল নবীনবরণে অনুষ্ঠান হবে 3 দিন পরে। কে কী করবে তার নাম দিতে বললে অনার্স ফাইনাল ইয়ারের ভাইয়াদের কাছে। সবাই নাম দিল, শিউলি দেয় নাই। এসব তার কোনো মাথা ব্যথা নেই। অনি এসে বলে, শিউলি, আমি তোর নাম দিছি গানে। কিসে নাম দিয়েছিস তুই? গানে। মিথ্যে বলবি না, আমি শুনেছি ওই দিন তুই ক্যাম্পাসে বসে গান করছিলি গুনগুনিয়ে। তুই জানিস তুই কি করেছিস? আমি এত মানুষের সামনে গান গাইবো? পাগল তুই! অনির বাচ্চা, তোর খবর আছে। আমি তো ভেবে রেখেছি আমি আসবো না, আর তুই কি করলি? ধুর, মেজাজটাই খারাপ করে দিলি। শিউলি রাগ করে চলে গেল সেখান থেকে। অনি অনেকবার পিছু ডেকেছে, শোনেনি। অনি ভাবে কি করে রাগ ভাঙাবে। দূর, কাল তো কলেজে আসবি, তখন দেখা যাবে। অনিও বাড়ি চলে যায়। শিউলি গাছের নিচে গিয়ে দাঁড়ায়। শিউলি উপর থেকে পড়তে থাকে ফুল, তা দেখে দুহাত মেলে দিয়ে ঘুরতে থাকে শিউলি। এখানে আসলেই শিউলির মন ভালো হয়ে যায় নিমেষে। এই দৃশ্য দেখে কেউ অপলকভাবে তাকিয়ে আছে। সে আর কেউ না, আমাদের গল্পের নায়ক শিশির চৌধুরী। ফোন। অবশ্য আমি কথা বলতে বলতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে জানালার কাছে গিয়ে পর্দা সরিয়ে দিই। বাইরের দিকে চোখ পড়তে চমকে যাই আমি। ইস, কি সুন্দর এই দৃশ্য! আজ আরও শিউলি ফুলের মাঝে ফুটন্ত এক ফুল। আনমন এসব ভেবে একটা পিক তুলে নেয় শিশির। কি ভেবে যেন চোখে মুখে রাগ ফুটে ওঠে।
পরের দিন ক্লাসে বসে আছে শিউলি। অনি এসে কত কি করে রাগ ভাঙায়। কিছুক্ষণ পরে স্যার আসে, এসেই শিউলিকে পড়া ধরে। আজ শিউলি পড়া শিখে আসেনি, টিউশনি করিয়ে ক্লান্ত ছিল, তারপরে কাল হাত কেটেছে, সব নিয়ে পড়া শিখতে পারেনি। শিশির এসেই তাকে পড়া ধরেছে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শিউলি। যেখানে সব মেয়েরা তার জন্য পাগল, সেখানে শিউলি চোখ তুলেও তাকায় না। এটা শিশিরের ইগোতে লাগে। এতদিন এত শাস্তি দিল, তাও এই মেয়ে একবারও তাকায়নি। আজ নিজের রাগকে সামলাতে না পেরে ঝাড়ি দিয়ে বসে। পড়া শিখে আসনি কি করো সারাদিন? লাস্ট বেঞ্চে চুপচাপ বসে থাকো। পড়তে আসো নাকি বসে থেকে নিজের চেহারা দেখাতে আসো? আগেই বলেছি, আমার ক্লাসে পড়া না পারলে শাস্তি পেতে হবে। হাত পাতো। শিউলি এতক্ষণ চুপচাপ স্যারের কথা শুনছিল। চোখ দিয়ে পানি পড়ছিল। স্যারের কথায় চমকে উঠে ভয়ে ভয়ে হাত বাড়িয়ে দেয় শিউলি। রেগে স্যার স্কেল দিয়ে হাতে জোরে বাড়ি মারে। কাটা জায়গায় বাড়ি পড়ায় সাথে সাথে রক্ত বেরোতে থাকে। তবুও হাত পেতে দাঁড়িয়ে আছে। শিউলি মনে করেছে আরও বাড়ি দিবে। বাড়ি দেওয়ার সময় শিশির খেয়াল করেনি। বাড়ি দেওয়ার পরে যখন দেখলো রক্ত, তখন ভালো করে তাকিয়ে দেখে অনেকখানি কাটা। হাতে কিছু লাগায়নি, বাড়ি পড়ায় কাটা জায়গা থেকে রক্ত পড়ছে। হাত সমানে কাঁপছে। শিশির হাত ধরতেই দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। কিছু বলতে যাবে তার আগেই শিউলি দৌড়ে ক্লাস থেকে বেরিয়ে যায়। শিশির রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে যায় ক্লাস থেকে। এত অপমান সে কিছুতেই মানতে পারছে না। এত বড় সাহস, সবার সামনে আমাকে অপমান করা! এ শিশির চৌধুরীকে অপমান! তোমায় আমি ছাড়বো না। মিস শিউলি, শুধু দেখতে থাকো কি করে হয় তোমার সাথে। শিউলির গায়ে জ্বর, হাতে ব্যথা নিয়ে অনেক কষ্ট টিউশনি করিয়ে বাড়ি ফিরতে মাটিতে লুটিয়ে পড়ে। এত ধকল নিতে পারেনি মেয়েটি। শিলা বেগম দৌড়ে এসে মেয়েকে ধরে দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। সবাই ধরাধরি করে রুমে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। শিলা বেগম শিহাবকে জ্বরের ওষুধ আনতে পাঠিয়ে দেয়। ঠান্ডা পানি এনে মেয়ের মাথায় জলপট্টি দিতে থাকে। অনেকক্ষণ পরে চোখ মেলে তাকায় শিউলি, দেখে মা কান্না করছে তার মাথার সামনে বসে। মা, তুমি কান্না করছো কেন? আমি ঠিক আছি, সামান্য জ্বরে তো এসেছে, প্লিজ কান্না করো না। মা, খুব ক্ষুধা লাগছে। চুপ, একটা কথাও বলবি না। তোর শরীর খারাপ, আমায় কেন বলিসনি? তুই শুয়ে থাক, আমি খাবার নিয়ে আসি। শিউলি চুপ করে শুয়ে থাকে। কিছুক্ষণ পরে খাবার নিয়ে এসে শিউলিকে ধরে উঠিয়ে বসিয়ে খাইয়ে দেয়। শিহাব ওষুধ এনে দিলে ওষুধ খাইয়ে শুইয়ে দেয়। সেই থেকে শিহাব বোনের কাছে চুপ করে বসে থাকে, কোনো কথা বলে না। তারও যে খুব কষ্ট হচ্ছে তার বোনের জন্য। শিহাব বোনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালবেলা শিউলির শরীর খুব দুর্বল লাগছে। এখন আর জ্বর নেই। আপু, তুমি উঠেছো? জানো, কাল তোমার জন্য আমার কত কষ্ট হচ্ছিল। তাই নাকি? আমি তো এখন ঠিক আছি, চিন্তা করো না সোনা। ড্রয়ারে তোমার জন্য চকলেট রাখা আছে। আমার কিছু লাগবে না, তুমি সুস্থ হয়ে যাও তাহলেই হবে। তোমার সাথে দুষ্টুমি না করলে ভালো লাগে না আপু। এই বলে কেঁদে দেয় শিহাব। শিউলি তার ভাইটাকে বুকে জড়িয়ে নেয়। কপালে গালে চুমু দেয় শিহাব। খুব খুশি হয়ে যায়। দুজনে আবারও খুনসুটিতে মেতে ওঠে। শিউলি উঠে ফ্রেশ হয়ে নেয়। তখনই খাবার নিয়ে রুমে আসে শিলা বেগম। অনেক হয়েছে, এবার দুজন এদিকে এসে বসতো, খাইয়ে দিই তোদের। শিউলি, তুই কলেজ টিউশনে কোনোটাই যাবি না সুস্থ না হওয়া পর্যন্ত। আমি ওদের ফোন করে বলে দিয়েছি তুই অসুস্থ। মা। এবার খেয়ে নে তো, আমার কাজ আছে। শিলা বেগম দুজনকে খাইয়ে দেয়, ওষুধ খেতে বলে, বেরিয়ে যায়। 2 দিন বাড়িতেই ছিল, কলেজ যায়নি। শিউলির দিনগুলো ভালো কাটছে। শিশির 2 দিন ছটফট করছে, কেন করেছে সে নিজেও জানে না। আজ কলেজে নবীনবরণ, শিউলি কি পরে যাবে তাই ভাবছে। তেমন ভালো কোনো জামা কাপড় নেই, শিউলি ভাবছে যাবে না। এই নে, এই শাড়ি পরে যা। এটা কার শাড়ি মা? কোথা থেকে আনলি? আমার এই শাড়ি তোর আব্বু কিনে দিয়েছিল, কখনো পরা হয়নি, যত্ন করে তুলে রাখছিলাম। বেশি কথা না বলে তুই এটা পরে যা। আর শিহাব, তোর জন্য কই থেকে যেন শিউলি ফুল আনছে, আমি মালা বানিয়ে দিই, তুই খোপায় পরে নে, সুন্দর লাগবে। শিলা বেগম শিউলিকে শাড়ি পরিয়ে নিজ হাতে চুল বেঁধে দেয়, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে কাজল দিয়ে দেয়, কানে কালো দুল, এতেই যেন খুব সুন্দর লাগছে। এসব দেখে শিউলি বলে, মা, এসব কই পেলে? আমার তো এসব নেই। নূর আছে না, এর কাছ থেকে এনেছি। ও তো সাজতে ভালোবাসে, জানিসই তো। তুই যা, নয়তো দেরি হয়ে যাবে, 10টা বাজে। আমি এগুলো দিয়ে আসি। মাকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে বেরিয়ে যায় কলেজের উদ্দেশ্যে।
শিউলিরা এত গরিব ছিল না, ও বাবা মারা যাওয়ারে সব কিছু চাচাই জোর করে নেয় আর তাদের বাড়ি থেকে বের করে দেয়। শিউলি কলেজে ঢুকতেই কোথা থেকে অনেক দৌড়ে এসে জড়িয়ে ধরে। কি যে সুন্দর লাগছে তোকে। আর কই ছিলি এই 2 দিন? তোর নাম্বারও নাই যে ফোন দিব। আরে থাম থাম, এত প্রশ্ন করলে উত্তর কিভাবে দিব? ওকে ওকে, একটা একটা বল। জ্বর ছিল তাই আসতে পারিনি। বুঝেছি, ঘষিটি বেগম। শিউলির বাচ্চা, তোর খবর আছে? অনেকের তেড়ে আসতে দেখে শিউলি দেয় দৌড়। এক দৌড়ে ক্যাম্পাসে এসে পড়ে। সুন্দর করে সাজানো হয়েছে, সবাইকে খুব সুন্দর লাগছে। শাড়ি পরেছে সবাই নীল আর গোলাপি, শিউলি কালো পরেছে। শিশির আজও শিউলিকে খুঁজে চলেছে, বাট কোথাও পাচ্ছে না। এই জন্য রাগটা মাথার চাড়া দিয়ে উঠেছে, সবাইকে ধমক দিচ্ছে। গুতা দাস কেন? সামনে তাকিয়ে দেখ। কি দেখবো? এই বলে সামনে তাকিয়ে দেখে শিশির স্যার। কালো পাঞ্জাবি, সাদা চুড়িদার, হাতে কালো ঘড়ি, কালো সানগ্লাস, গালে চাপ দাড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা। মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে। সব মেয়েরা চোখ দিয়ে গিলে খাচ্ছে। এসব ভাবছি আর তাকিয়ে আছি। অনেক কথায় হুঁশ আসে। তোদের মধ্যে কি চলছে বলতো? কি যাতা বলছিস? কার সাথে কি চলে? তা নয় তো কি, তুই কালো, স্যারও কালো, দুজনের কালার সেম, সবাই বলা বলি করছে। অনি, তুই এসব বলছিস? সরি সরি, চল চল সামনে গিয়ে বসি, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। স্যারেরা কিছুক্ষণ বক্তব্য দিল। নবীনদের ফুল দিয়ে বরণ করা হলো। শিশির ভাবছে আজও আসেনি, তাই সে ফোন ঘাঁটছে। কেমন জানি বিরক্ত লাগছে। নাচ শুরু হয়ে গেল। নাচ শেষ হলে গানের জন্য অ্যানাউন্সমেন্ট করা হলো। শিশির নাম শুনে চমকে যায়। শিউলি নামই বলছে। শিউলি খুব ভয় করছিল। অনিয়কে সাহস দেয়। ধীর পায়ে স্টেজে উঠে মাইক হাতে নেয়। কাঙ্ক্ষিত মানুষকে দেখে সব রাগ, বিরক্ত সব কিছু যেন উধাও হয়ে যায়। শিউলির নাম শুনে মাথা তুলে সামনে তাকিয়ে দেখি কালো পরি দাঁড়িয়ে, তো চোখে কাজল, গোলাপি ঠোঁট, চুলে খোপা করে শিউলি ফুলের মালা দেওয়া, হাতে কালো কাচের চুড়ি। ওকে দেখে আমার পৃথিবী থমকে গেছে। হার্টবিট জোর জোরে লাফাচ্ছে। হাতটা বুকের বাম পাশে চলে যায় নিজের অজান্তেই। বড় ইচ্ছে করছে ডাকতে, তারে গন্ধে মেখে থাকতে। কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা, আরো বাড়িয়ে দিচ্ছি চেষ্টা। আমি দাঁড়িয়ে দেখছি চেষ্টা জানালায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। আজ সব সত্যি মিথ্যে, দিন বলছে যেতে যেতে। মন গুমরে গুমরে মরছে, কি উপায়? জানি স্বপ্ন সত্যি হয় না, তবু মন মানতে চায় না। কেন এমন রাত্রি নামছে জানলায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না, বোঝে না। এটা গল্প হলেও পারতো, পাতা একটু আটটা পড়তাম। খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে। জানি আবার আসবে কালকে, নিয়ে পালকি পালকি ভাবনা, ছেড়ে চলে যাবে একলা আমাকে। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না, বোঝে। শিউলির মিষ্টি কণ্ঠের গান শুনে হুঁশ ফিরে দেখে সব ছেলেরা হাঁ করে তাকিয়ে আছে। এইসব দেখে শিশিরের রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। চোখ দুটো লাল হয়ে গেছে। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজের রাগ কমাতে চাইছে শিশির। শিউলি নেমে যায়, গলা শুকিয়ে গেছে ভয়ে, তাই সে পানি খেতে যায়। পুরো ভবন ফাঁকা। হঠাৎ করে একটা ছেলের সামনে এসে একটা গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। শিউলি চমকে দুপা পিছিয়ে যায়। আমি তোমায় প্রথম দিন থেকেই দেখেছি, সবার থেকে আলাদা। সবাই প্যান্ট শার্ট মডার্ন ড্রেস পরে, আর সেখানে তুমি একদম সাধারণ থেকে অসাধারণ। জানি না তোমাকে কি করে ভালোবেসে ফেলেছি। প্লিজ আমায় ফিরিয়ে দিও না। আমি তোমায় অনেক ভালোবাসি। আই লাভ ইউ।
শিউলি ভয়ে কাঁপছে। এমন কিছু হবে সে ভাবতেও পারেনি। কি করবে কি বলবে সেটাই ভেবে পাচ্ছে না, ভয়ে কিছু বলতেও পারছে না। এমন পরিস্থিতি কখনো পড়েনি শিউলি। শিউলি নিজেকে সামলিয়ে কোনো মতে বলে ওঠে, সরি ভাইয়া, আমি আপনার প্রপোজ গ্রহণ করতে পারছি না, মাফ করবেন। এই বলে যখন শিউলি চলে যেতে নেয় তখনই ছেলেটি গিয়ে পথ আটকায়, হাত টেনে ধরে। ভয় পেয়ে যায় শিউলি, জোরাজোরি করতে থাকে। হাত ছাড়েন, কি করছেন? ছাড়ার জন্য তো তোমার হাত ধরিনি। আমার প্রপোজ একসেপ্ট না করলে তোমাকে এখান থেকে এক পাও নড়তে দেব না। তোমাকে আমার যে কোনো মূল্যেই লাগবে, এক রাতের জন্য হলেও লাগবে। এসব শুনে শিউলি নিজের রাগ ধরে রাখতে পারল না, মেহেরের গালে থাপ্পড় বসিয়ে দিল। আজকের থাপ্পড়ের কথা যদি মনে থাকে তাহলে আর কোনো মেয়ের অসম্মান করবেন না। চুপচাপ থাকি বলে আমাকে অবলা নারী ভেবে ভুল করবেন না। শিউলির হাতে থাপ্পড় খেয়ে মেহেরের রাগ উঠে যায়। নিজের রাগ সামলাতে না পেরে শিউলি চুলের মুঠি ধরে টেনে নিয়ে যেতে যেতে বলতে থাকে, তোর এত বড় সাহস, আমাকে থাপ্পড় মারিস? মেহের মির্জাকে থাপ্পড় মারা এত সহজ না। আর আমার হাত থেকে তোকে কে বাঁচায় আমি দেখব। শিউলির সাথে কথা বলার জন্য শিশিরও শিউলির পিছনে আসে। এসব দেখে তার মাথায় আগুন ধরে যায়। শিশির রেগে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বের হচ্ছে শিউলির সাথে এমন করতে দেখে। শিউলি চুলের মুঠি ধরাটা শিশিরের সহ্য হলো না। শিশির মেহেরের হাত থেকে শিউলিকে ছাড়িয়ে নেয়, ইচ্ছে মতো মারতে থাকে। তোমার সাহস কি করে হলো ওর গায়ে হাত দেওয়ার? তোকে আমি মেরেই ফেলবো। বারবার বলছি, আমার কলেজে মারপিট, মেয়েদের অসম্মান আমি সহ্য করব না। এর আগের বারও তোকে মারছি, মনে নেই? আজ তোকে মেরেই ফেলবো। এইসব দেখে শিউলি আরও ভয় পেয়ে যায়। কিছু ছেলে মেয়ে সেদিক দিয়ে যাচ্ছে, চেঁচামেচি শুনে তারাও আসে। একে একে সব এসে জড়ো হয়, কেউ থামাচ্ছে না। ভয়ে শিশিরের রাগ সম্পর্কে সবাই জানে। শিউলি দেখলো কেউ ভয়ে এগোচ্ছে না, এইভাবে মারলে তো মরে যাবে। অনি দৌড়ে শিউলির কাছে এসে বলে, শিউলি, তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি, কিন্তু এইভাবে ছেলেটাকে মারলে তো মরে যাবে। তাকে থামানোর সাহস কারণ নেই। অনির কথা না শুনে শিউলি স্যারকে থামানোর চেষ্টা করে বলে, স্যার ছাড়ুন, মরে যাবে তো। আর মারবেন না ছেলেটাকে এইভাবে। ছেড়ে দাও শিউলি, ছাড়ো আমায়। আজকে ওকে আমি মেরেই ফেলবো। কোনোভাবেই ছাড়াতে পারছে না, তাই কোনো কিছু না ভেবে হাত ধরে টান দিয়ে ঠাস। পাগল হয়ে গেছেন স্যার, এইভাবে মারলে ও মরে যাবে, তখন কি হবে? শিউলির এমন কাজে সবাই অবাক হয়েছে, ভয়ও পাচ্ছে। এটা ভেবেছে শিউলিকে স্যার কি করবে। কি করলি এটা তুই শিউলি? শিশির গালে হাত দিয়ে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে শিউলির দিকে। অনির কথা কানে আসতে শিউলি সাথে সাথে হাত দিয়ে মুখ চেপে ধরে। কি করে বসলো সে? সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এই মেয়ে এটা কি করলো? সবাই কি ভাবছে? শিশির স্যার কী করবে এখন কে জানে। রাগে শিউলিকে কিছু না বলে হনহন করে চলে যায়। শিউলি ওখানেই দাঁড়িয়ে আছে। কিছু ছেলে মেয়ে মিলে ছেলেটাকে হাসপাতালে নিয়ে যায়। শিশির হাত ছুলে গেছে, রক্ত পড়ছে, সুন্দর হাত লাল হয়ে গেছে। অনি শিউলির কাঁধে হাত রাখে। শিউলি চোখ দুটো ছলছল করছে। আমি এটি কি করে ফেললাম? এই হাত দিয়ে স্যারকে মেরেছি। কিভাবে পারলাম এমন করতে? কি করে? এখন কি হবে? প্লিজ শান্ত হ, স্যারের কাছে ক্ষমা চেয়ে নিবি, চল। তুই যা, আমি আসছি। এদিকে শিশির রাগে ফুঁসছে, কোনোভাবেই নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। নিজের মাথার চুল দুই হাত দিয়ে খামচে ধরে বিড়বিড় করছে। এই মেয়ের এত বড় সাহস, আমাকে থাপ্পড় মারে! আমাকে! আজ পর্যন্ত আমার দিকে চোখ তুলে তাকানোর সাহস কারোর হয়নি। গায়ে হাত তোলা তো দূরের কথা, আর এই মেয়ে কিনা আমাকে সবার সামনে থাপ্পড় মারছে। আমি তো ওকে ছাড়বো না, কঠিন শাস্তি পেতে হবে। তোমার জীবনটা আমি নরক করে ছাড়বো। শিউলি স্যারের অফিস রুমের সামনে গিয়ে থমকে যায়, কারণ রুমের বেহাল দশা। ফাইল, বইপত্র, টেবিল, চেয়ার একটাও জায়গায় নাই, সব উল্টে পড়ে আছে। পুরো রুমে কাঁচ ভেঙে গুঁড়িয়ে ছিটিয়ে আছে, একটা ফুলদানি আসতো না। এসব দেখে শিউলি ভয়ে গলা শুকিয়ে আসছে। শিউলি এখন বুঝতে পারছে সে কত বড় ভুল করেছে। সামনে যাবে কি যাবে না তাই ভাবছে। শিশির এখনও মাথা নিচু করে সোফায় বসে আছে। হঠাৎ শিশিরের হাতের দিকে চোখ যায়, দেখে এখনও রক্ত পড়ছে। এটা দেখে শিউলি আর দাঁড়িয়ে থাকতে পারল না, ছুটে গেল শিশিরের কাছে। হাতে কারো স্পর্শ পেয়ে চোখ তুলে সামনে তাকায় শিশির। সামনে তাকিয়ে তার রাগ আরও দ্বিগুণ বেড়ে গেল। শিউলির কাছ থেকে তার হাত ঝাড়া মেরে সরিয়ে নিয়ে বলল, হাউ ডিয়ার ইউ! তোমার সাহস হয় কি করে আমাকে টাচ করার?
তোমার এত বড় সাহস, তুমি শিশির চৌধুরীকে থাপ্পড় মারো? স্যার, আপনার হাত দিয়ে রক্ত পড়ছে। তোমার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না। বেরাও আমার রুম থেকে, গেট আউট। শিউলি কি করবে কিছুই বুঝতে পারছে না। শিশিরের হাত থেকে রক্ত পড়ছে, অনেকখানি কেটে গেছে। হাতে এখন ড্রেসিং না করলে ইনফেকশন হয়ে যাবে। শিউলি মনে মনে ভয় পেলেও একটা দুঃসাহসী কাজ করে বসলো। শিশির যেই না শিউলিকে আবারও ধমক দিতে যাবে, শিউলি শিশিরকে উল্টা ঝাড়ি মেরে বলল, চুপ, একদম চুপ। আর একটা কথাও বলবেন না। চুপ করে বসুন এখানে। আমি ফার্স্ট এড বক্স খুঁজে নেই। কি অবস্থা করেছে রুমটার। শিশির শিউলির ঝাড়ি শুনে অবাক। যে মেয়ে চোখ তুলে তাকায়নি, সে কি ঝাড়ি মারছে শিশির চৌধুরীকে? শিশির কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। এত সফট নিতে পারছে না। ফার্স্ট এড বক্স খুঁজে শিশিরের সামনে বসে ড্রেসিং করতে করতে বলে, নিজেকে কি মনে করেন? শুধু আপনি রাগ আছে, আর কারো রাগ নেই? ইস, কতটা কেটে গেছে। খুব ঝলছে তাই না? একটু সহ্য করুন স্যার। আমি অন্যায় করেছি, আমাকে মারেন, আমাকে শাস্তি দেন। নিজেকে এমনভাবে শাস্তি কেন দিচ্ছেন? বিশ্বাস করেন, আমি আপনাকে মারতে চাইনি। ছেলেটাকে ওইভাবে মারলে মরে যেত। তখন সবাই আপনাকে দিকে আঙ্গুল তুলতো, আপনাকে পুলিশ ধরিয়ে নিয়ে যেত। তার থেকে বড় কথা, আপনার যদি লেগে যেত তখন কি হতো? এসব বলতে বলতে শিউলি ছলো ছলো চোখে শিশিরের দিকে চাইল। শিশির চমকে গেল, মনে মনে বলল, এই মেয়ে আর কত রূপ দেখব? এতদিন আমার দিকে চোখ তুলেও তাকায়নি, এত শাস্তি দেওয়ার পরেও টু শব্দ করেনি, আর আজ সবার সামনে আমায় থাপ্পড় মারলো। আমার হাত থেকে রক্ত পড়ছে বলে আমাকে ঝাড়ি দিয়ে চুপ করিয়ে দিয়ে নিজেই ড্রেসিং করছে। এখন মনে হচ্ছে ব্যথা আমি না, ও পেয়েছে। আবার আমার কথা চিন্তা করে নিজেই কান্না করছে। কি হচ্ছে এসব? আর আমি বা কিছুই বলতে পারছি না কেন? সরি স্যার, আমি ইচ্ছে করে মারিনি আপনাকে। আপনার কিছু হয়ে গেলে কি হতো তখন? আপনাকে থামাতে পারছিলাম না, তাই এরকম করে ফেলেছি। বিশ্বাস করুন, আপনাকে মারতে চাইনি, তবু কেমন করে যেন হয়ে গেল। স্যার, আমি অন্যায় করেছি, আমার যা ইচ্ছা তাই শাস্তি দেন। আমি মাথা মেথে নেব, তবু এইভাবে নিজের ক্ষতি করবেন না। এই মেয়ে, কান্না করছো কেন? আমি কি তোমায় মেরেছি? তুমি তো সবার সামনে আমাকে মেরেছো, আবার তুমি কান্না করছো? শিউলি মাথা নিচু করে কেঁদেই যাচ্ছে। শিউলি মনে অপরাধবোধ কাজ করছে। যতই হোক স্যার তো, আর তার জন্যই তো এত কিছু হলো। শিশির যদি না যেত কি হতো? যে বাঁচালো তাকেই মারলো কি করে? মেয়েটা কেঁদে নাকের জল চোখের জল একাকার করে ফেলছে। কি মায়াবী লাগছে চোখ দুটো, আরো সুন্দর লাগছে যতটুক না রাগ ছিল, সব হাও হয়ে গেল আমার এই মুখটা দেখে। না, ওর কান্না সহ্য হচ্ছে না, আবার ভালো লাগছে। শিশিরের এসব ভাবনার মাঝেই কখন যে শিউলি উঠে গেছে টেরই পায়নি। কিছু ভাঙার আওয়াজে শিশিরের ধ্যান ভাঙে, আর যা দেখে মুহূর্তে রেগে যায়। শিউলি নিজেকে শাস্তি দেওয়ার জন্য গ্লাস হাতের মুঠোয় নিয়ে জোরে চেপে ধরে। গ্লাস ভেঙে হাতে ঢুকে যায়, গল গল করে রক্ত বের হতে থাকে। শিশির উঠে গিয়ে শিউলির গালে ঠাস ঠাস করে বসিয়ে দেয় দুইটা। এত সাহস কি করে হয় তোর? বল, কার অনুমতি নিয়ে এমন করলে? ইডিয়েট! স্যার, আপনি আমার বড় সম্মানীয় মানুষ। আমার উচিত হয়নি আপনাকে মারা, এটা অন্যায় স্যার। তাই যে হাত দিয়ে আপনাকে থাপ্পড় দিচ্ছি সেই হাতকেই শাস্তি দিলাম। আপনার আঘাত দিয়ে যে আমি ভালো নেই, মনে হচ্ছে নিজেকেই শেষ করে দেই। কিছু বলতে গিয়ে থেকে গেল। শিশির কাজ টান দিয়ে বের করে, ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয় শিশির। হঠাৎ শিউলি বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে কান্না করা দেখে শিশির নিজেকে সামলাতে পারল না। শিশির চার ঠোঁট এক করে দিল। শিশিরের এমন কাজে শিউলি জমে গেছে, নড়াচড়া করতে পারছে না। মনে হয় শরীরে শক্তি নেই, শরীর কাঁপছে। শিউলি হুঁশ আসতেই শিশিরকে ধাক্কা দিয়ে সরিয়ে কান্না করতে করতে বেরিয়ে যেতে যেতে বলে, আপনি খুব খারাপ স্যার, খুব খারাপ। এই বলে শিউলি রুম থেকে বেরিয়ে যায়। শিউলি যাওয়ার দিকে তাকিয়ে শিশির বাঁকা হাসে। রাত ৮টা, শিউলি টিউশনে করিয়ে বাড়ি ফিরছিল। আজ অনেকটা দেরি হয়ে গেছে। শিউলির একটু ভয় করছে, কারণ ও যে রাস্তা দিয়ে বাড়ি যায় এই রাস্তাটা একটু নির্জন, গাড়ি কম চলে। হঠাৎ শিউলি চোখ যায় রাস্তার উপাশে, যা দেখে তাতে খুব ভয় পেয়ে যায়। দুইটা ছেলে একটা মাঝবয়সী লোককে মারছে। তার হাতে একটা ব্যাগ, সেটাই ছিনিয়ে নিতে চাইছে, কিন্তু লোকটি দিচ্ছে না। এত মার খাওয়ার পরে লোকটি ব্যাগ ছাড়ছে না দেখে
একটা ছেলে পকেট থেকে ধারালো চাকু বের করে লোকটিকে মারার জন্য। এটা দেখে শিউলি ভয়ে কাঁপছে। হে আল্লাহ, এ কোন বিপদে ফেললে। আমি কি করে বাবার বয়সী লোককে একা ফেলে চলে যাব? আমার মতো তার ঘরেও হয়তো ছেলে মেয়ে বউ আছে। আজ ওনার কিছু হয়ে গেলে ওনারাও তো আমার মতো এতিম হয়ে যাবে। যার বাবা নেই সে বুঝে বাবা না থাকার কি যন্ত্রণা। না, কিছুতেই আমি ওনাকে এই জানোয়ারদের হাতে মরতে দেব না। আল্লাহ, একটা পথ দেখাও, কি করে বাঁচাবো আমি, কি করে? শিউলি এসব ভাবতে ভাবতে দেখে ছেলেটি লোকটির গলায় চাকু ধরে আছে। লোকটির গলার চামড়া ছিলে রক্ত পড়ছে। এটা দেখে নিজেকে সামলাতে পারল না। শাড়ির আঁচল কোমরে গুজে আশেপাশে কিছু খোঁজার চেষ্টা করলো, আর পেয়েও গেল। শিউলি গাছের ডাল হাতে নিয়ে আস্তে আস্তে এগোতে লাগলো, যাতে ছেলে দুটো না বুঝে, নয়তো এই লোকটার সাথে কেউ মরে ফেলবে। তাই খুব সাবধানে এগোচ্ছে। শিউলি গিয়ে ছেলেটির হাতে বাড়ি মারে, যার ফলে চাকু হাত থেকে পড়ে যায়। আর ছেলে দুটো কিছু বুঝে ওঠার আগেই শিউলি এলো পাথারি মারতে থাকে। ছেলে দুটো পাল্টা আঘাত করার সুযোগ পায়নি। কি করে পাবে? একটা মেন পয়েন্টে লাথি মেরেছে আর একটার মাথায় আঘাত করেছে, যার ফলে দুইজনই ছটফট করছে। মাথায় আঘাত খাওয়া ছেলে শিউলিকে ধরতে আসলে শিউলি এক মুঠো বালি চোখে মারে, যার ফলে ওরা চোখে হাত দিয়েই বসে পড়ে। শিউলি ইচ্ছে মতো পিটায় দুজনকে। লাঠি ধরার ফলে কাটা জায়গায় চাপ লেগে শিউলির হাতের ব্যান্ডেজে রক্তে লাল হয়ে গেছে। সেদিকে মেয়েটির কোনো খেয়াল নেই, ও তো জানোয়ারদের মারতে ব্যস্ত। এর মধ্যে একটা গাড়ি এসে ওর সামনে থামে। শিউলি গাড়ির শব্দ পেয়ে চোখে তুলে সামনে তাকায়, দেখে পুলিশের গাড়ি। গাড়ি থেকে ছেলে একজন পুলিশ বেরিয়ে আসে। শিউলিকে জিজ্ঞাসা করে, এই মেয়ে, কি হচ্ছে এখানে? একটা মেয়ে হয়ে রাস্তায় গুন্ডামি করছো? তোমার সাহস তো কম না। স্যার, পুরো ঘটনা না জেনে কারো দিকে আঙুল তুলবেন না। আমাকে দেখে কোন দিক দিয়ে মনে হয় আমি গুন্ডা? এই মেয়ে, তোমার সাহস দেখেই আমি অবাক হয়ে যাচ্ছি। আমার মুখে মুখে কথা বলছো। তুমি জানো আমি এখন চাইলে তোমাকে জেলে ঢুকাতে পারি। হ্যাঁ, আপনারা এটা খুব ভালো করতে পারেন। দোষীদের শাস্তি না দিয়ে আমাদের মতো নির্দোষদের উপর অত্যাচার করতে পারেন। এই মেয়ে, কি বলতে চাইছো তুমি? স্যার, এই দুটো ছেলে এই লোকটাকে রাস্তায় জানোয়ারের মতো মারছিল। আমি যদি এখন এদের না মারতাম তাহলে হয়তো এই লোকটা মারা যেত। তখন তার পরিবারের কি হতো বলতে পারেন? না স্যার, বলতে পারবেন না। শিউলির কথায় লোকটা পাশে তাকিয়ে দেখে একটি লোক পড়ে আছে, মুখটা দেখা যাচ্ছে না। মার খাওয়ার কারণে জায়গায় জায়গায় থেকে রক্ত পড়ছে। পুলিশটি আর কোনো কথা বলল না, ছেলে দুটোকে গাড়িতে তুলে নিল। শিউলি লোকটার কাছে গিয়ে লোকটাকে ডাকতে থাকে। আঙ্কেল, শুনছেন? আপনি ঠিক আছেন তো আঙ্কেল? আঙ্কেল তো কোনো সাড়া দিচ্ছে না। ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ওনার অবস্থা ভালো না, সেন্স হারিয়ে ফেলেছে। পুলিশ আর শিউলি মিলে লোকটিকে গাড়িতে উঠিয়ে হসপিটালে নিয়ে ভর্তি করিয়ে দেয়। ডক্টররা লোকটিকে ওটিতে নিয়ে যায়। শিউলি পুলিশটিকে ধন্যবাদ জানায়। পুলিশটি মুচকি হাসে। ধন্যবাদ দিতে হবে না, আমি আমার ডিউটি পালন করছি। আর তখনকার ব্যবহারের জন্য সরি। আপনি অনেক সাহসী। আপনার নামটা তো জানা হলো না। শিউলি। আমি নিহাল, নতুন জয়েন করেছি এই থানায়। আসি। নিহাল সাহেব, সত্যিটা না জেনে কখনো কারো দিকে আঙুল তুলবেন না। ম্যাডাম, হাত থেকে রক্ত পড়ে ব্যান্ডেজ ভিজে গেছে। নতুন করে ড্রেসিং করিয়ে নিয়েন। শুধু অন্যের খেয়াল রাখলে হবে, নিজেও খেয়াল রাখতে হবে। নিহালের কথায় শিউলি মুচকি হাসি উপহার দেয়। নিহাল চলে যায়। শিউলি কেবিনের বাইরে বসে আছে। লোকটার জ্ঞান ফেরেনি। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। চলে যাবে নাকি লোকটার জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করবে? শিউলির ভাবনার মাঝে ফোন বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে শিউলির মা ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুই? রাত তো কম হলো না, কখন বাড়ি ফিরবি? মা, একটু ঝামেলা হয়ে গেছে, আমার আসতে একটু দেরি হবে। আমি এসে সব বলবো, তুমি চিন্তা করো না। এখন কিছু জিজ্ঞেস করো না, আমি বাড়ি এসে সব বলবো প্লিজ। আচ্ছা, সাবধানে আসিস। ফোন কেটে দিয়ে চেয়ারে বসে পড়ে। শিউলির সাথে আছে লোকটার ভারী ব্যাগ। শিউলি আদৌ জানে না ব্যাগে কি আছে, জানার আগ্রহ দেখায়নি। এই ব্যাগটার জন্য বসে আছে। 1 ঘন্টা পর ডক্টর এসে বলে গেল, রোগীর জ্ঞান ফিরেছে, আপনি ছেলে দেখা করতে পারেন। ডক্টরকে ধন্যবাদ দিয়ে শিউলি কেবিনের ভেতরে গেল। সাদা বেডে লোকটি চোখ বন্ধ করে শুয়ে আছে। মাথায়, হাতে, পায়ে, গলায় ব্যান্ডেজ করা। লোকটাকে দেখে শিউলি খুব খারাপ লাগলো। শিউলি লোকটার পাশে গিয়ে বসে বলল, কেমন আছেন আঙ্কেল? কারো কথা শুনে লোকটি চোখ মেলে তাকালো। লোকটি দেখে মিষ্টি একটা মেয়ে,
হালকা হেসে তার দিকে তাকিয়ে আছে। লোকটা কিছু বলছে না দেখে শিউলি আবার জিজ্ঞাসা করে। এবার লোকটির ধ্যান ভাঙে, সে বলে, আলহামদুলিল্লাহ ভালো। কে তুমি মামুনি? চিনলাম না তো। আমি শিউলি, আমি আপনাকে নিয়ে এসেছি। তুমি না থাকলে আজ ওরা আমাকে মেরেই ফেলতো। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তুমি অনেক সাহসী। বাঁচা মরা সব আল্লাহর হাতে, আর আমি আপনাকে বাঁচাইনি, আল্লাহ আপনাকে বাঁচিয়েছে। আমি তো উসিলা মাত্র। আপনার এই ব্যাগের জন্য আমি বসে আছি, এই নিন আপনার আমানত। তুমি জানো এই ব্যাগে কি আছে? তুমি চাইলে তো এটা নিয়ে চলে যেতে পারতে। প্রথমত এই ব্যাগে কি আছে আমি জানি না, কিন্তু যখন আপনাকে ওরা মারছিল ব্যাগের জন্য, তবুও আপনি তাদের ব্যাগ দেননি, তখনই বুঝেছিলাম মূল্যবান কিছু আছে। আর দ্বিতীয়ত আমি গরিব হতে পারি, চোর নই। আমার বাবা মা আমাকে এই শিক্ষা দেয়নি অন্যের জিনিসে হাত দেওয়া। এই নিন আঙ্কেল আপনার জিনিস। তোমার মতো সৎ সাহসী মেয়ে প্রতিটা ঘরে ঘরে যেন জন্ম নেয়। তোমার বাবা মা অনেক লাকি, তোমার মতো সন্তানের বাবা মা তারা। দোয়া করি অনেক বড় হও মামুনি। তোমার বাসা কই, আর কে কে থাকে তোমার বাসায়? আমি সামনের বস্তিতে থাকি, আমার মা আমার ছোট ভাই থাকি। আর তোমার বাবা, সে কোথায়? আব্বু তো নেই, আমার আব্বু আল্লাহ নিয়ে গেছে। সরি মামুনি, আমি বুঝতে পারিনি। ইটস ওকে আঙ্কেল, আমাকে উঠতে হবে, অনেক রাত হয়ে গেছে। আপনার বাড়ির লোকদের ফোন দেন, তারা এসে আপনাকে নিয়ে যাক। আমার ফোনটা তো দেখছি না, মনে হয় কোথাও পড়ে গেছে। আমি আমার ছেলের নাম্বার দেই, তুমি তাকে একটু আসতে বলো। শিউলি লোকটার কাছ থেকে তার ছেলের নাম্বার নিয়ে ফোন দিয়ে হাসপাতালে আসতে বলে। হাসপাতালের ঠিকানা বলে শিউলি ফোন কেটে দেয়। পরে লোকটার কাছ থেকে বিদায় নিয়ে শিউলি বাসায় চলে আসে। এসে তার মাকে সব বলে। শিউলির মাও অনেক খুশি হয় মেয়ের এমন কাজে। পরের দিন সকালে শিউলি কলেজে যায় না, শরীরটাও ভালো লাগছিল না। তার থেকে বড় কথা, শিউলি শিশিরের মুখোমুখি হতে চায় না। শিশির শিউলিকে পুরো কলেজে খুঁজেছে, পায়নি। এতে শিশিরের রাগ কমার বদলে আরও বেড়ে গেছে। শিউলিকে না পেয়ে সব রাগ ছাত্রছাত্রীদের উপর ঝাড়ছে। 2 দিন পর শিউলি আজ কলেজে এসেছে। কলেজে গেট দিয়ে ঢুকতে দেখা হয়ে যায় নিহালের সাথে। দুইজন দুজনকে দেখে অবাক হয়ে যায়। আরে নিহাল সাহেব, আপনি এখানে? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে? এই কলেজে যখন পড়ি তাহলে আমি এখানে না থেকে কোথায় থাকবো, কিন্তু আপনি এখানে? আমি একটা কেসের ব্যাপারে সিসি সাহেবের সাথে কথা বলতে এসেছিলাম। কেসের কথা শুনে শিউলি চমকে যায়। বুকের ভিতর কেমন যেন চিনচিন ব্যথা অনুভব করছে। মনে পড়ে যায় 2 দিন আগের ঘটনা। শিউলি নিজেকে সামলিয়ে নিহালকে প্রশ্ন করে, কেস? কোন কেসের কথা বলছেন? 2 দিন আগে একটা ছেলেকে সিসি চৌধুরী পিটিয়ে আধমরা করেছে। ছেলেটা মৃত্যুর সাথে লড়াই করছে। ছেলেটার বাড়ির লোক থানায় কেস করেছে। কিন্তু এখানে স্যারের তো কোনো দোষ নেই, আমাকে বাঁচাতে তিনি ছেলেটাকে পিটিয়েছে। প্লিজ স্যারকে ধরে নিয়ে যাবেন না, প্লিজ নিহাল সাহেব, আমি আপনার কাছে হাত জোর করছি। ওকে ওকে, শান্ত হন। আমাকে পুরো বিষয়টা খুলে বলুন তো, আসলে কি হয়েছিল ওই দিন? এখানে এতক্ষণ দাঁড়িয়ে কথা বললে বিষয়টা খারাপ দেখাবে, ক্যান্টিনে গিয়ে বসি। চলুন। শিউলি নিহালকে নিয়ে ক্যান্টিনে চলে যায়। এই দিকে যে একটা মানুষ তাদের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, সেদিকে কোনো খেয়ালই নেই। শিউলিকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না শিশির। তার মধ্যে শিউলি নিহালের সাথে হেসে হেসে কথা বলছিল। এটা যেন আগুনে ঘি ঢালার মতো হয়ে গেল। শিউলি নিহালকে ওই দিনের পুরো ঘটনা বলে। শিউলির কথা শুনে নিহাল রাগ উঠে যায়, তবু চুপ করে থাকে। শিউলি বলে, বুঝতেই তো পারছেন, ছাড় না থাকলে আজ আমার মরা ছাড়া পথ থাকতো না আমার। প্লিজ স্যার, আমার জন্য ছেলেটাকে মেরেছে, আমাকে নিয়ে যান, তবু স্যারকে নিয়ে যাবেন না। শিশিরকে খুব বেশি ভালোবাসেন তাই না? শিউলি চমকে যায় নিহালের এমন কথা শুনে। শিউলি ভাবতেও পারেনি নিহাল এমন কথা বলবে। শিউলি কি বলবে ভেবে পাচ্ছে না। আমতা আমতা করছে। শিউলি আমতা আমতা করতে দেখে নিহাল শব্দ করে হেসে দিল। এতে শিউলি ঘাবড়ে গেল। এত ভয় পেলে চলবে? ভালোবাসা কোনো অপরাধ না যে এত ভয় পেতে হবে। আর আমি শিশির না, নিহাল, তাই ভয় পাওয়ার কোনো কারণ নাই ম্যাডাম। আর আজ বা কাল গিয়ে থানায় একটা এফআইআর করে আসবেন ধর্ষণ করার চেষ্টা, তাহলে আপনার শিশিরকে কেউ কিছু করতে পারবে না। ওকে? এতক্ষণে শিউলি মুখে হাসি ফুটে ওঠে। বেশ কিছুক্ষণ কথা হয় তাদের সাথে। দুজনের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। এদিকে কেউ যে তাকে খুন করতে চাইছে সেটা তার খেয়ালই নেই। হঠাৎ শিউলির চোখে কী যেন পড়ে, সেটা নিহাল বের করার চেষ্টা করছে। এই সময় ক্যান্টিনে শিশির আসে।
দুজনে এইভাবে দেখে পায়ের তলা মাটি সরে যায়। পিছন থেকে যে কেউ দেখলে বুঝবে তারা একে অপরকে কিস করছে। শিশিরও তাই ভাবছে এখানে তারই বা কী দোষ। শিশির রাগ দুঃখে সেখান থেকে চলে যায়। শিউলি চোখ থেকে ময়লাটা বের করে দিয়ে শিউলি থেকে বিদায় নিয়ে নিহালও চলে যেতে নেয়। শিউলি তাকে আটকিয়ে বলে, আর যদি থানায় যাই তাহলে সমস্যা আছে? না, সমস্যা নাই, এটা আরও ভালো হবে। তাহলে চলুন একসাথে যাওয়া যাক। কিন্তু তুমি ক্লাস করবে না? ক্লাস করতে ভালো লাগছে না, চলুন যাওয়া যাক। চলো। শিউলি নিহাল হেসে হেসে কথা বলতে বলতে কলেজ থেকে বেরিয়ে গেল। এসব শিশিরে সহ্য হচ্ছে না। সেও রেগে কলেজ থেকে বেরিয়ে গেল। বাসায় গিয়ে শিশির তাণ্ডব শুরু করে দিছে। রুমের সব কিছু ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে। শিশিরের হাত জায়গায় জায়গায় কেটে রক্ত পড়ছে। সেদিকে তার কোনো খেয়াল নেই। এতেও যেন শিশিরের রাগ কমছে না। শিউলিকে আজ কাছে পেলে শিশির মনে হয় শিউলিকে টুকরো টুকরো করত। এসব দেখে বাসার সব কাজের বুয়াও ভয়ে কাঁপছে। তারা জানে তাদের স্যার রাগী, বাট আজকের মতো এত রাগ কখনো দেখায়নি। শিশিরের বাবা অনেক কষ্টে শিশিরকে ঠান্ডা করে। আজ 4 দিন পরে শিউলি কলেজে আসে। ক্লাসরুমে যাওয়ার সময় কে যেন হাত টান দিয়ে একটা ফাঁকা রুমে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে। এমন কাজে শিউলি ভয় পেয়ে যায়। সামনে মানুষকে দেখে ভয় আরও বেড়ে যায়, কারণ শিশির লাল লাল চোখ করে তাকিয়ে আছে তার দিকে। শিশির শিউলির ঠোঁটের দিকে এগোতে লাগে। শিউলি শিশিরের গালে ঠাস ঠাস করে 2টো থাপ্পড় বসিয়ে দেয়। শিশিরকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিয়ে চলে আসে রুম থেকে। শিশির রাগে দেওয়ালে অনবরত ঘুষি মারতে থাকে, ফলে হাত থেকে রক্ত পড়তে থাকে। এতেও যেন শিশিরের রাগ কমছে না। শিউলির বলা কথাগুলো এখনো কানে বাজছে শিশিরের। সাহস হয় কি করে আপনার আমাকে এইভাবে এখানে নিয়ে আসা? লজ্জা করে না ছাত্রীর সাথে এমন করতে? চরিত্রহীন লোক একটা। আপনার চেহারাও দেখতে ইচ্ছে করছে না। এসব বলে রুম থেকে বেরিয়ে যায়। শিউলি ওয়াশরুমে গিয়ে হাউমাউ করে কেঁদে দেয়। শিউলি শিশিরকে মারতে চায়নি আর ওইভাবে বলতে চায়নি, কিন্তু ও তো নিরুপায়। নিজে কাটা হাত দিয়ে ওয়াশরুমের কাছে ঘুষি দেয়। কাজ হাতে গেঁথে যায়, আবারও গলগল করে রক্ত পড়ছে। কাজগুলো নিজেই টেনে বের করে, ওড়নার নিচে হাত নিয়ে নেয়, মুখে পানি দিয়ে বের হয়, ক্লাসে গিয়ে বসে। শিশির তো সরি বলার জন্য ওকে নিয়ে গেছিল। আমি তোমায় ছাড়বো না শিউলি। আমায় থাপ্পড় মারার প্রথমবার মাফ করেছিলাম, আজকের জন্য তোমাকে পস্তাতে হবে। এই অপমান আর থাপ্পড়ের হিসাব গুনে গুনে নিব তোর থেকে। আমাকে চরিত্রহীন বলা? আমি চরিত্রহীন? এবার দেখতে থাক এই চরিত্রহীন কি করে তোর সাথে। কিছুক্ষণ পরে শিশির রেগে ক্লাসে আসে। চোখ লাল দেখে সবাই ভয়ে চুপ হয়ে যায়। আগে চোখ যায় শিউলির দিকে, দেখে মাথা নিচু করে বসে আছে। শিশির আরও রাগ উঠে এগিয়ে নিয়ে, এই মেয়ে দাঁড়াও, পড়া বলো। শিউলি মাথা তুলে তাকাতে চমকে যায় শিশির, কারণ চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। একবার তাকিয়ে মাথা নিচু করে নেয়। তা দেখে কিছুক্ষণ আগের কথা মনে পড়ে শিশিরের। চুপ করে কেন আছো বলো? অ্যান্সার মি, ডিমিট হাত পাতো। ভয়ে ভয়ে শিউলি বাম হাত এগিয়ে দেয়। তা দেখে শিশিরের রাগ আরও বেড়ে যায়। ধমক দিয়ে বলে ডান হাত বের করতে। ভয়ে শিউলি ওনার নিচ থেকে হাত বের করে সামনে ধরে, চোখ বন্ধ করে নেয়, এই আশায় বাড়িটা যেন হজম করতে পারে। শিউলির হাত দেখে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে শিশির। এখনও রক্ত পড়ছে হাত থেকে। শিশিরের বুঝতে বাকি নেই কেন হাতের এই অবস্থা। রাগে দুঃখে নিজেরই মাথা ফাটাতে ইচ্ছে করছে। কিছু না বলে শিউলির হাত ধরে টেনে নিয়ে যায়, রক্ত মুছে ব্যান্ডেজ করে রুম থেকে বের করে দেয়। শিউলি টিউশনি করিয়ে সন্ধ্যায় বাড়ি যায়। শিহাব তার হাত দেখে বলে, আপু, কি হয়েছে তোমার হাতে? তেমন কিছুই না, হাতে একটু ব্যথা পাইছি। আম্মু কই গেছে রে? আম্মু বাজারে গেছে। আপু, আমি তোমার জন্য একটা জিনিস এনেছি। কি এনেছিস বলতো? শিহাব একটা প্যাকেট শিউলির হাতে দিল। শিউলি অবাক হয়ে গেল। প্যাকেট খুলে দেখে সুন্দর লাল 1 ডজন কাচের রেশমি চুড়ি। তা দেখে শিউলি শিহাবকে বলে ওঠে, আমার জন্য এগুলো? আপু, আমি তোমার জন্য কিনেছি। আমি জানি তোমার রেশমি চুড়ি খুব পছন্দের, তাই তো আমি আমার আপুর জন্য কিনে এনেছি। আম্মু প্রতিদিন টাকা দিত, সেগুলো জমিয়ে কিনেছি। মার জন্য এনেছি 1 জোড়া চুড়ি। শিহাবের কথায় শিউলি খুশিতে কেঁদে দিল। শিহাবকে জড়িয়ে ধরে অনেকগুলো আদর দিল। আজ বাজারে যাবো তোকে নিয়ে। কেন আপু? গেলেই দেখতে পাবি।
দুই ভাই বোন রেডি হয়ে নিল। তার মা বাজার করে ফিরেছে। শিহাব তার মাকে চুড়িটি দিলে সেও খুশি হয়ে শিহাবকে আদর করে 100 টাকা হাতে দিয়ে বলল, যা খেতে মন চায় খেও বাবা। ওকে মা, আমরা তাহলে আসি। দুজনে দেখে যাস। দুজনে বাজারে চলে গেল। আগে তারা একটা বেগের দোকানে গেল। শিহাব বলল, আপু, আমরা এখানে কেন এসেছি? চুপ করে দাঁড়িয়ে থাক, কোনো কথা বলবি না, ওকে? শিহাব ভালো ছেলের মতো দাঁড়িয়ে রইল। শিউলি একটা স্কুল ব্যাগ, জুতা, 2টা গেঞ্জি কিনে দিল। শিউলির কাছে 1000 টাকা ছিল, তাই ভাইকে কিনে দিল। আসলে শিহাবের জুতা ব্যাগ ছিঁড়ে গেছে। সবাই হাসাহাসি করে। শিহাবের খুব কান্না করে। বাড়ি এসে কিছু বলতে পারে না। একটু হলেও বুঝে তার মা বোন কত কষ্ট করে চলে। তাদের বিলাসিতা মানায় না। শিউলির চোখে ঠিকই পড়েছে, তাই কিনে দিল। এত সব পেয়ে শিহাব খুব খুশি। তা দেখে শিউলির মনটা ভরে গেল আনন্দে। তারপর দুজনে ফুচকা খেয়ে বাড়ি আসলো। বউ সেজে বসে আছে, খাটের উপর বসে আছে শিউলি। রুমটা ফুল দিয়ে সাজানো। গোলাপ, রজনীগন্ধা ফুলের সুবাস ছড়িয়ে পড়েছে পুরো রুমে। কি থেকে কি হলো তাই ভাবছে শিউলি। চলুন অতীত থেকে ঘুরে আসি। শিউলি যে লোকটাকে বাঁচিয়েছিল সে আর কেউ না, শিশিরের বাবা ইরফান চৌধুরী। সে শিউলির ঠিকানা রেখে দিয়েছিল। সুস্থ হয়ে সে শিউলিদের বাড়ি গিয়ে তার ছেলের জন্য বিয়ের প্রস্তাব দেয়। ভালো ছেলে, বড়লোক মেয়ে, সুখে থাকবে দেখে রাজি হয়ে যায় শিলা বেগম। মায়ের খুশির জন্য শিউলি কিছু বলে না, তাই আজ ঘরোয়াভাবেই বিয়ে হয়ে যায়। কেউ কাউকে দেখেনি এখনো, জানেও না কার সাথে শিউলির বিয়ে হয়েছে। এসব ভাবনার মাঝে কেউ রুমে প্রবেশ করে। ভয়ে গলা শুকিয়ে গেছে শিউলির। দেখেন, আমি আপনাকে বিয়ে করছি আমার বাবার জন্য। আপনি আমার বাবার জীবন বাঁচিয়েছেন। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। এর থেকে বেশি আশা করবে না। বসে না থেকে ফ্রেশ হয়ে নিন। এই বলে শিশির ফ্রেশ হতে চলে যায়। শিশির বের হলে শিউলি যায়। কেউ কারো মুখ দেখেনি, শিশিরের কণ্ঠ ধরতে পারেনি। ভয়ে থাকলে আর কি অন্য কোথাও মন থাকে। শিউলি শাওয়ার নিয়ে বের হয়। এখন একটু ভালো লাগছে। কালো একটা শাড়ি পরেছে, চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। শিশির তখন বারান্দায় ছিল। শিশির রুমে আসতে চমকে যায়। শিউলি আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। ঘন কালো লম্বা চুল হাঁটু অবধি। মুখ দেখতে পারেনি, ফর্সা পেট দেখা যাচ্ছে। শিশির শুকনো ঢোক গিলে কোনো মতে চোখ সরিয়ে কাশি দিয়ে তার উপস্থিতি বোঝানো। কারো কাশির শব্দে চমকে গিয়ে পিছনে ফিরে দুজন দুজনকে দেখে দিল এক চিৎকার। আপনি? তুমি? স্যার, আপনি এখানে কি করছেন, তাও আমার স্বামীর রুমে? আমার বাড়ি, আমার রুম, আমি থাকবো না কে থাকবে? ওয়েট ওয়েট, কি বললে? তোমার স্বামীর রুম মানে? তার মানে তোমার সাথে আমার বিয়ে হয়েছে? আপনি আমার স্বামী কি করে হন? এটা কি করে সম্ভব? তার মানে আপনি ইরফান চৌধুরীর ছেলে? হুম। আমি না হয় আপনাকে দেখিনি, নামও জানি না। মা ভাইয়ের খুশির জন্য রাজি হয়েছি, আপনি কি করে রাজি হলেন? তুমি সেই মেয়ে দুটা ছেলেকে পিটিয়ে হাড়গোড় ভেঙে দিয়েছো। আমিও বাবার কথায় রাজি হয়েছি। বাবা ছাড়া আমার আর কেউ নেই, তাই কোনো কিছু দেখাবার জানার প্রয়োজন মনে করিনি। একদিক দিয়ে ভালোই হয়েছে। না চাইতো আমার জালে আটকা পড়ে গেছো তুমি। দেখো তোমার কি হাল করি। আজ বাবা বাসায়, তাই কিছু বললাম না। শিশির এক ধ্যানে তাকিয়ে আছে শিউলির চোখের দিকে। এই চোখের দিকে তাকিয়ে কেমন নেশার মতো লাগছে। মনে হচ্ছে সে কোনো ঘোরে চলে গেছে। কি করছে না করছে তা জানা নাই তার। শিশিরকে নিজের দিকে আগাতে দেখে ভয় পিছোতে থাকে শিউলি। দেওয়ালের সাথে লেগে যায়। শিশির শিউলির দুপাশে হাত রাখে, একটু ঝুঁকে দাঁড়ায়। শিউলি চোখ বন্ধ করে নেয় ভয়ে। জোরে জোরে শ্বাস নিতে বুকের ভিতর মনে হচ্ছে ড্রাম বাজতেছে। শিশির এক ধ্যানে চেয়ে আছে শিউলির ঠোঁটের দিকে। ঠোঁট দুটো কাঁপছে, যা দেখা শিশিরের নেশা লাগছে। শিশিরের মুখ শিউলির দিকে এগিয়ে নিয়ে যেতে শিউলি চোখ বন্ধ করে ফেলে। যা দেখে শিশির বাঁকা হেসে সরে আসে। শিউলি এখনও চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। শিশির কিছু না বলে শুয়ে পড়ে। শিউলি কারো সাড়া না পেয়ে চোখ তুলে তাকিয়ে দেখে শিশির শুয়ে পড়েছে। আর সে কি ভেবেছে। শিউলি লাইট অফ করে চুপচাপ শুয়ে পড়ে। লজ্জায় আমি শেষ। এমনিতেই কি ভাবছিলাম, মাথা কাটা যাচ্ছে। ছি ছি, স্যারের সামনে যাব কি করে কে জানে। তোমার জীবনটা আমি হেল করে দিব। আমাকে থাপ্পড় দেওয়া, চরিত্রহীন বলা এই শিশির চৌধুরীকে, তার শোধ আমি নিবই। এসব ভেবে ঘুমিয়ে পড়ে দুজনে। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানায় শিব। স্বামী শ্বশুরকে খাবার দেয়। ইরফান সাহেব বলেন,
শিশির, আমাকে বিজনেসের কাজে 3 মাসের জন্য অস্ট্রেলিয়ায় যেতে হবে আজ। তুই বৌমাকে দেখে রাখিস। আমি ফিরে এসে বড় করে অনুষ্ঠান করব। আর অফিসেও যেও, কেমন? ওকে বাবা, তুমি চিন্তা করো না। ইরফান সাহেব বেশিরভাগ দেশের বাইরে থাকেন বিজনেসের কারণে। দেশে শিশির সামলায়। ইরফান সাহেব শিউলিকে বলে, আমার ছেলেকে দেখে রেখো, কোনো কিছু দরকার হলে সার্ভেন্টকে বলো। এটা তোমার নিজের বাড়ি, তোমার সংসার তুমি দেখে রেখো। সব দায়িত্ব তোমার, মনে থাকে জানো। জি বাবা, আপনি চিন্তা করবেন না। ইরফান সাহেব বেরিয়ে গেল। শিশির আর শিউলি বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। শিউলি হেঁটে আর শিশির গাড়ি নিয়ে। শিউলি সবুজ একটা নতুন 3 পিস পরেছে। সুতির, দেখতে ভালো লাগছে। বড়লোক শ্বশুরবাড়ি বলে নিজেকে বড় কিছু ভাবার মতো কিছু। শিউলি কি তা সে ভুলে যায়নি। যেখানে বিয়েটাই টিকবে কি না কে জানে, সেখানে এত বিলাসিতা করে কি হবে। আর শিশির আর শিউলির সম্পর্কটা ঠিক না। এসব ভাবতে ভাবতে কলেজে চলে যায়। অনি জিজ্ঞাসা করে, কই ছিলি এই 2 দিন তুই? বাড়ি ছিলাম আমি, কেন কিছু হয়েছে? না, কিছু হয়নি। তোকে আজ একটু বেশি সুন্দর লাগছে রে। ধুর, কি যে বলস না তুই। আমি ঠিকই বলছি। শোন না, আমার না বিয়ে ঠিক হয়েছে। কি সত্যি? তার জন্য এত এত খুশি? লজ্জা পাচ্ছিস? ভালো ভালো। দুজনে ক্লাসে চলে গেল। আজ শিউলি শিশিরের খাবার এনেছে লাঞ্চের জন্য। লাঞ্চের সময় শিউলি শিশিরের রুমের সামনে গিয়ে বলে, স্যার আসবো? কে এসেছে তা না দেখে ভিতরে যেতে বলে। শিশির ভিডিও কলে মিটিং করছে অফিসে। এসো। স্যার আপনার লাঞ্চ। রেখে যাও। শিউলি প্লেটে খাবার বেড়ে সব কিছুর সামনে দিয়ে চলে আসে। শিশির মনোযোগ দিয়ে কাজ করায় খেয়াল করেনি কে খাবার দিয়ে গেছে। কিছুক্ষণ পরে পিয়ন খাবার নিয়ে আসে। স্যার, আপনার খাবার। একটু আগেই না দিয়ে গেলে? আমি দেইনি, আমি তো এখন আসলাম। ওইগুলো আপনি খেয়ে নিন। ওকে স্যার। শিশির খাবারের দিকে তাকিয়ে যা বুঝার বুঝে যায়। পিয়নের আনা খাবার ওনাকে খেতে বলে। টাকা শিশির দিয়ে দেয়। শিশির শিউলিকে ডেকে পাঠায়। পিয়ন এসে বলে উনি চলে গেছে। শিউলি লাস্ট ক্লাস করতে ইচ্ছে করেনি, তাই কলেজ থেকে বেরিয়ে টিউশনি করাতে চলে যায়। এই কথা শুনে শিশিরের রাগ উঠে যায়, তবু কিছু না বলে চুপচাপ খেয়ে নেয়। সরিষা ইলিশ, গরু গোস্ত স্বাদটা মুখে লেগে থাকার মতো। কলেজ শেষ, বাড়ি গিয়ে দেখে শিউলি বাড়ি নাই। সার্ভেন্টকে জিজ্ঞেস করলে বলে আসেনি। শিউলি টিউশন শেষ করে মায়ের সাথে দেখা করে 8টায় বাড়ি আসে। রুমে ঢুকে দেখে শিশির চুল খামচে ধরে বসে আছে। কারো পায়ের আওয়াজ শুনে সামনে তাকাতেই দেখি শিউলি এসেছে। আর রাগটাকে আর কন্ট্রোল করতে পারলাম না। ঠাস ঠাস করে গালে দুটো চর বসিয়ে চিৎকার দিয়ে বলি, এটা তোর বাবার বাসা না যে তুই যখন খুশি বাসায় আসবি। দুপুরে তুই কলেজ থেকে বের হয়েছিস, এতক্ষণ কোথায় ছিলি বল? চুপ করে আছিস কেন? কার সাথে ছিলি বল? কোথায় ছিলি? শিউলি ভয়ে শেষ, মাথা নিচু করে চোখের জল ফেলছে। ভয়ে কিছু বলতে পারছে না। শিশির এমন কিছু বলবে ভাবতে পারেনি। শিশির ধমক শুনে কাঁপা কাঁপা গলায় বলে, আমি টিউশনি করাতে গিয়েছিলাম। আজ বেতন পাইছি, সেই টাকা দিয়ে বাড়িতে গিয়েছিলাম, তাই আসতে লেট হয়েছে। আমার তো আর বাবা নেই, আমার মা ভাইকে কে দেখবে? সরি স্যার, কাল থেকে বিকেলে বাসায় আসবো। শোন, এই বাড়ির সব কাজ তুই করবি, একটা মানুষও কাজ করবে না। এখন যা, আমার জন্য কফি নিয়ে আয়। জি স্যার, এখন এনে দিচ্ছি। ফ্রেশ না হয়ে রান্নাঘরে চলে যায়, কফি এনে দেয়। কফি মুখে দিয়ে ফেলে দেয়, আর গরম কফি শিউলির মুখে ছুঁড়ে মারে। শিউলি মুখ সরিয়ে নিতেই সব কফি গলায় বুকে পড়ে। আলাগো! চিৎকার করতে গিয়ে নিজের মুখ চেপে ধরে। খুব জ্বলছে, মনে হচ্ছে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। শিউলি দৌড়ে ওয়াশরুমে চলে যায়। পানিকল ছেড়ে দিয়ে নিচে দাঁড়িয়ে পড়ে। অনেক কান্না করে নিঃশব্দে। গোসল করে নিচে চলে যায় খাবার রেডি করতে। সবাইকে রান্নাঘর থেকে বের করে দিয়ে নিজেই রান্না করে সবার জন্য। সার্ভেন্ট গার্ড আলাদাভাবে। রাত 9টায় নিচে নামে শিশির। শিউলি সব কিছু সার্ভ করে দেয়। শিশির খেয়ে উপরে চলে যায়। এতজনের রান্না করতে গিয়ে হাত কেটে গেছে। শরীর এখনও জ্বলছে, তবু সব কিছু সহ্য করছে। শিশির সবাইকে বলে দিছে এখন থেকে সব কাজ শিউলি করবে। তার কথা উপরে কথা বলার সাহস কারণে সবাই জানে শিশিরের রাগ সম্পর্কে। সবার খাওয়া শেষ হলে সব কিছু ধুয়ে পরিষ্কার করে। শিউলি আর খেলো না। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 12টা বাজে। তখন রুমে যায়, দেখে শিশির কপালে হাত দিয়ে শুয়েছে। শিউলি কি করবে বুঝতেছে না। সে এইটুকু বুঝেছে শিশির বিছানায় শুতে দিবে না। শিশির বালিশ ছুঁড়ে ফেললো ফ্লোরে। আজ থেকে তুই নিজেই ঘুমাবি। জি স্যার।
রুমের লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে বারান্দায় চলে গেল। শিশিরের যেন ঘুমে ডিস্টার্ব না হয়, তাই বারান্দার দরজা চাপিয়ে দিয়ে ফ্লোরে বসে পড়ল। হাতের ব্যথা, শরীরে কাপড় রাখতে কষ্ট হচ্ছে, ফোসকা পড়ে গেছে, জামার ঘষায় ছিলে গেছে, মরিচের মতো জ্বলছে। শিউলির ইচ্ছে করছে চিৎকার দিয়ে কাঁদতে, কিন্তু সেটাও তো পারবে না। উপায় না পেয়ে জামা খুলে ওড়না দিয়ে পুরো শরীর ঢেকে নেয়। এই বাড়িটা বিশাল এরিয়া জুড়ে রাজপ্রাসাদের মতো। আশেপাশে বাড়ি আছে, একটু দূরে বললেই চলে। শিশির দেখল শিউলি বারান্দায় গেল, চলে আসবে এই ভেবে সে তার মতো শুয়ে রইল। শিউলি শরীরটা কাঁপছে, শক্তি পাচ্ছে না। সে সকালবেলায় খেয়েছিল, পায়ে হেঁটে 3টা টিউশনি করা, বাড়ি এসে এত কিছু, আর শরীরে কত কোলাবে। শিউলি অন্ধকার আকাশের দিকে তাকিয়ে নিজেই বলতে শুরু করে, বাবা তুমি কোথায়? দেখো তোমার আদরের মেয়ে একটুও ভালো নেই, যাকে তুমি মাথায় করে রাখতে, কোনো কাজ করতে দিতে না। আজ দেখো আমি সব করছি। হয়তো তোমায় কথা দিয়েছিলাম আমি মা ভাইকে ভালো রাখবো। আমি আমার সবটা দিয়ে মা ভাইকে ভালো রাখার চেষ্টা করছি। দোয়া করো বাবা, আল্লাহ যেন সব কিছু সহ্য করার ক্ষমতা দেয়। যেদিন সব সহ্য ক্ষমতা হারিয়ে ফেলবো সেদিন তোমার কাছে চলে যাব। তুমি আগলে নেবে না বাবা? চোখ দিয়ে পানি পড়ছে, গায়ে জ্বর চলে এসেছে, একসময় ঘুমিয়ে যায়। শিশির উঠে বারান্দায় যায়, গিয়ে দেখে শিউলি ঘুমিয়ে গেছে। গায়ে হাত দিতেই দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। শিশির কোলে তুলে বেডে শুইয়ে দেয়, ঠান্ডা পানি এনে মাথায় জলপট্টি দেয়। কাপা কাপা হাতে শিউলির বুকের উপর থেকে ওড়না সরিয়ে চোখ বন্ধ করে ফেলে। বুক, পেট, ফোসকাগুলো কাপড়ের ঘষায় লাল হয়ে ছিলে আছে। শিশিরের চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে থাকে। মলম এনে লাগিয়ে দেওয়ার সাহস পাচ্ছে না সে, তবুও আস্তে আস্তে মলম লাগিয়ে ফু দিতে থাকে। শিউলি নড়ে ওঠে, জ্বলছে খুব মলম দেয়। অনেকক্ষণ পরে ওড়নাটা হালকা করে বুকের ওপর দিয়ে দেয়, যাতে ঘষা না লাগে। শিশির নিজে হাতে স্যুপ বানিয়ে এনে জ্বরের ঘোরেই ওষুধ খাইয়ে দেয়। কোমর অবধি কম্বল টেনে দিয়ে লাইট অফ করে দিয়ে অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। আজানের সময় ঘুম ভেঙে যায়। জ্বর নাই এখন শিউলির বিছানায় দেখে অবাক হয়। জ্বরের ঘরে কিছু মনে নেই, সে বারান্দায় ছিল তাই মনে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 5টা বেজে গেছে। কালকের কথা মনে পড়তে ওয়াশরুমে গিয়ে জামা পরে নেয়। মলম দেয়াতে জ্বালা পোড়াও কমেছে, সেটা খেয়াল করেনি শিউলি। অজু করে নামাজ পড়ে রুম থেকে বেরিয়ে যায়। রান্নাঘরে গিয়ে সব মানুষের খাবারের আয়োজন করে। এখন না করলে সব কলেজে যেতে পারবে না। কাটা হাত নিয়ে সব রান্না করে নেয়। 7টার দিকে সব রান্না শেষ করে পুরো বাড়ি ঝেড়ে মুছে নেয়। এই কাটা হাত নিয়ে খুব কষ্ট হচ্ছে। এমনিতেই হাত কেটে গেছে, তার উপরে এত কাজ করতে খুব কষ্ট হচ্ছে। তবু সব কাজ শেষ করে রুমে যায়, দেখে শিশির উঠে গেছে। রুম ভালো করে গুছিয়ে সব কিছু বের করে দিয়ে যায়। শিউলি অন্য রুমে গিয়ে গোসল করে রেডি হয়ে নিচে চলে আসে। শরীরটা খুব ক্লান্ত, ভালো লাগছে না বেশি। 9:30টায় নিচে নামে শিশির। শিউলি সব কিছু সামনে এগিয়ে দেয়। শিউলির হাত ওড়না দিয়ে ঢেকে নেয় যাতে দেখা না যায়। নাস্তা করে কলেজে চলে যায়। শিউলি অল্প খেয়ে চলে যায় কলেজে। হাত দিয়ে তো খেতে পারছে না, চামচ দিয়ে যতটা পারছে ততটা খায়। মিম সবকিছু একটু গুছিয়ে রাখবে প্লিজ। আপনি যান ভাবি, আমি খুশিয়ে রাখবো। কাপড়গুলো ধুয়ে দিব, আপনি এই হাত নিয়ে পারবেন না। এইভাবে কেটে যায় 1 সপ্তাহ। বুকের পোড়া জায়গাগুলো সেরেছে। শিশির তার সাথে বাজে ব্যবহার করে। মিম যতটা পারে করে। শিশির বাড়ি না থাকলে সবাইকে নিয়ে কাজ করে, শিউলির যাতে কষ্ট কম হয়। এভাবেই চলতে থাকে। একদিন শিলা বেগম ফোন দেয়। আসসালামু আলাইকুম মা, কেমন আছো? শিহাব কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। শিয়াবও ভালো আছে। বলেছিলাম জামাই নিয়ে যদি একবার আসতি ভালো হতো, দেখ রাজি করাতে পারিস কিনা। অনেকদিন হলো তুইও আসিস না। শিয়াবও তোকে দেখার জন্য পাগলামো করছে। মা উনি যাবে কিনা জানি না, আজ সব বাসায় আসলে বলবো মা। এখন রাখি মা, পরে ফোন দিবনি। ওকে মা, ভালো থাকো, রাখছি। এই বলে কল কেটে দেয়। রাতে শিশির বাসায় আসলে ভয়ে ভয়ে বাড়িতে যাওয়ার কথা বলে। শিশির ভাবে না গেলে তারা সন্দেহ করবে, তখন আরও সমস্যা হবে। এই ভেবে রাজি হয়ে যায়। কাল বিকেলে নিয়ে যাবে। শিউলি খুশি হয়ে তার মাকে জানিয়ে দেয়। কলেজ শেষ করে দুজনে চলে যায়। শিউলি লাল জামদানি শাড়ি পরেছে, সাথে ম্যাচিং গহনা, খুব সুন্দর লাগছে। এই প্রথম শিউলি শিশিরের গাড়িতে উঠেছে, আবার পাশে বসেছে। ভালো লাগছে খুব শিউলির। দুজনে বাড়িতে ঢুকে পরিবেশ তেমন পছন্দ হয়নি, তবু চুপ আছে।
আসসালামু আলাইকুম, কেমন আছেন মা? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বাবা, তুমি কেমন আছো? এসো ভিতরে গিয়ে বসো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিউলি তো পুরো অবাক শিশিরের ব্যবহার দেখে। মনে মনে খুশি হয় এ ভেবে তার সাথে যেমন করে তেমন তো করেনি। এইটুকু অভিনয় করার জন্য ধন্যবাদ দেয় মনে মনে শিশিরকে। শিহাব এসে আপু বলে জড়িয়ে ধরে কেঁদে দিল। আপু, তুমি খারাপ হয়ে গেছো, আমায় আর ভালোবাসো না? কে বললো আমি আমার কলজাটাকে ভালোবাসি না? সরি, এতদিন আসতে পারিনি। তোর জন্য এতগুলো চকলেট নিয়ে এসেছে তোর ভাইয়া। সত্যি বলছো? অনেকগুলো খেলনা এনেছে। আপু, তুমি কত ভালো। যা ফাজিল ছেলে। শিহাবের সাথে ভালো ভাব জমে যায় শিশিরের। শিশির ফল, মিষ্টি, চকলেট অনেক কিছু নিয়ে এসেছে। শিশির শিউলির রুমে যায়, দেখে একটা খাট, একটা টেবিল, একটা আলনা। তেমন কিছু নেই, ঘরটা গুছানো। শিশির গিয়ে বসে পড়ে। রাতে শিলা বেগম শিশিরকে খাবার দেয়। এত খাবার দেখে শিশিরের চোখ কপালে। পোলাও, গরুর মাংস, দেশি মুরগির মাংস, মাছ ভাজি, সাদা ভাত, রোস্ট, ডিম ভুনা, পায়েস, নানা রকম পিঠা। মা, আমি তো এত খাবার খাই না। আজ খাবি কি নিজে হাতে খাইয়ে দেব, তোমার অসুবিধা নেই তো বাবা? এই কথা শুনে শিশিরের চোখে পানি টলমল করে। মায়ের আদর কতদিন হলো পায় না। শিলা বেগম চোখের জল মুছিয়ে খাবার খাইয়ে দিল পরম যত্নে। তুমি তো আমার বড় ছেলে, যখন যা খেতে মন চাইবে আমায় বলবে, কেমন? এখন খাও তো। মা। এখন রুমে গিয়ে রেস্ট নাও, কেমন? শিশির রুমে চলে যায়। এতক্ষণ শিউলি সব দেখলো চুপ করে, কিছু বলেনি। শিউলি খুব ভালো লাগছে। পরের দিন চলে আসে ওরা দুজনে ওই বাড়ি থেকে। এইভাবে দিনগুলো কাটতে থাকে। এত কাজ, নিজের পড়াশোনা, এত কিছু নিতে পারে না। আবারও খুব জ্বর আসে। জ্বর নিয়ে কলেজে যায় শিউলি। মাঠে আসতেই মাথাটা কেমন ঘুরতে থাকে। পড়ে যেতে নিলে দেখে কেউ একজন ধরে ফেলে। এই মিস, শুনছেন? শুনছেন? হায় আল্লাহ, জ্বরে গা পড়ে যাচ্ছে। ছেলেটি কিছু না ভেবে কোলে তুলে নিয়ে নিজের গাড়িতে বসিয়ে দেয়। সবাই তাকিয়ে থাকে। আরেকজন এসব দেখছে, রাগে চোখ লাল হয়ে গেছে। এত বড় সাহস তোর, অন্য কারোর কোলে চড়া! আজ বুঝবি শিশির কি জিনিস। শুধু বাড়ি ফের, তোর কি অবস্থা করি দেখ শুধু। শিউলির সেন্স ফিরতে দেখে একটা বেডে শুয়ে আছে। চারপাশে তাকিয়ে দেখে